মোর্চার অন্যতম নেতা ডলিদি উপস্থিত আছেন সোনু সাউ, ভোলানাথ দাস কিষাণ মোর্চার অন্যতম নেতা, তিনি উপস্থিত হয়েছেন। আকাশ নন্দী এসসি মোর্চার সাধারণ সম্পাদক। আমরা আমাদের প্রদেশের অন্যতম নেতা সহসভাপতি শ্যামাপদ মণ্ডল, শ্যামাদা একটু সামনে গিয়ে বসার জায়গা করে দিন শ্যামাদাকে। মহাদেবদা একটু ডান দিকে চেপে আসুন, আপনি অনেকক্ষণ ওখানটা আছেন। সুকান্তদার পাশে শ্যামাদা যাবেন। লিখে দিন, নামটা লিখুন। দেবাশিস মিত্র, আপনিও সভাপতির সামনে আসবেন। তমগ্নাদা উপস্থিত আছেন, আমাদের এই উত্তর কলকাতার অন্যতম সভাপতি। ওনার সাথে কথা বলুন না আপনি। উত্তর কলকাতার সম্পাদক শুভেন্দু দে উপস্থিত আছেন। আমাদের মুকেশ শর্মাদা উপস্থিত হয়েছেন। হেমন্ত শর্মাদা, তিনি উত্তর কলকাতা মণ্ডল 2 এর সভাপতি। আর শুভজিৎ দাশগুপ্ত, আমাদের প্রদেশের সাংস্কৃতিক মোর্চার অন্যতম মুখ। বিজয়দা কাউন্সিলর, তিনি উপস্থিত হয়েছিলেন। আমাদের ভাই কৌশিক দা, তিনিও উপস্থিত হয়েছিলেন। আমি প্রণয় দাকে অনুরোধ করব, প্রণয় দা আমাদের প্রদেশের অন্যতম নেতা এই মঞ্চে এসেছেন। প্রণয় দাকে অনুরোধ করব মঞ্চে তার কিছু কথা রাখবার জন্য। প্রণয় দাকে দিন তো, ওই মাইকটা দিন, এটা মাঝে মাঝে ফলস হয়ে যায়। মঞ্চে উপস্থিত আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, মঞ্চে উপস্থিত আমাদের রাজ্যের সহসভাপতি মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, মঞ্চে উপস্থিত আমাদের রাজ্যের আরেকজন সহসভাপতি শ্যামাপদ মণ্ডল, মঞ্চে উপস্থিত উত্তর কলকাতা জেলা সভাপতি তমগ্ন ঘোষ, মঞ্চে উপস্থিত আমাদের রাজ্যের প্রাক্তন সহসভাপতি প্রতাপ ব্যানার্জি, মহাদেব বসাক এবং সকল নেতৃবৃন্দ। আপনারা জানেন গতকাল থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রথাগতভাবে আমরা এখানে ধর্নায় বসছি। এর আগেও একদিন আমরা এখানে ধর্নায় বসার চেষ্টা করেছিলাম। আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের পুলিশ সেই ধর্না মঞ্চ রাত্রে তৈরি হয়েছিল, কিন্তু ভোরবেলা ভেঙে দিয়েছিল। তা সত্ত্বেও আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে আমরা যখন এখানে বসার চেষ্টা করেছিলাম, তখন পুলিশ টেনে হিচড়ে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে এখান থেকে তুলে নিয়ে গেছিলেন এবং সুকান্তদা সহ আমাদের প্রায় 200 কর্মী লালবাজারের রাত্রি 9টা অবধি তাদেরকে আটকে রেখেছিল। বাধ্য হয়ে গত সোমবার কলকাতা হাইকোর্টে আমরা যাই এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে আগামী 25 তারিখ অবধি আমরা 12টা থেকে রাত্রি 9টা অবধি এই ধর্না মঞ্চ চালাতে পারবো। কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ মতো গতকাল থেকে আমাদের ধর্না চলছে। কিন্তু আজকেও এই ধর্না মঞ্চ যখন শুরু হয়, তখন কলকাতা পুলিশের একজন সার্জেন্ট সে নাকি এসে সেই বাধা সৃষ্টি করেছিল, আমাদের কর্মীদের প্রতিরোধে সে পালিয়ে যায় এবং তারপরে আমরা এই ধর্না মঞ্চ চালাচ্ছি। তো বন্ধুগণ, খুব স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন যে আরজি করের যে ঘটনা, সেই আরজি করের নক্করজনক ঘটনার পরে পশ্চিমবঙ্গ তো বটেই, সারা ভারতবর্ষ এমনকি পৃথিবীর বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষ যাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তারাও রাস্তায় নেমে বলছেন উই ওয়ান্ট জাস্টিস,
আমরা বিচার চাই। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরাও আমরাও রাস্তায় নেমে বলছি উই ওয়ান্ট জাস্টিস। এবং সবচেয়ে মজার বিষয়, কয়েকদিন আগে আপনারা দেখেছেন এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী তিনিও রাস্তায় নেমে মিছিল করছেন উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই। অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ আমরা বিচার চাচ্ছি, আর আমাদেরকে যিনি বিচার দিতে পারেন সেই মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনিও রাস্তায় বলছেন উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই। আমার প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আপনারাও বলছেন উই ওয়ান্ট জাস্টিস, আমরাও বলছি উই ওয়ান্ট জাস্টিস। আপনি যেদিন মিছিল করছেন কলকাতা শহরে, সেদিন যখন আমরা শ্যামবাজারে আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে অবস্থানে বসছি, তাহলে আমাদের মঞ্চ কেন ভেঙে দিলেন? তার কারণ একটাই, মুখ্যমন্ত্রী বলছেন উই ওয়ান্ট জাস্টিস, মুখ্যমন্ত্রীর সাথে আমরাও বলছি উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু তার সাথে আরেকটা দাবি আমরা জানিয়েছি, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর এইখানেই বিজেপির মঞ্চ ভেঙে দেওয়া হচ্ছে, বিজেপি কর্মীদের ধরে জেলে পোড়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন এই দাবি করছি দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ? আমি টিভি চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছিলাম এই যে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই গত কদিন ধরে তদন্ত করেছে, সেই তদন্তের প্রোগ্রেস রিপোর্ট তারা সুপ্রিম কোর্টে বিচারপতিদের কাছে পেশ করেছে। এবং সিবিআই যিনি অ্যাডভোকেট তুষার মেহতা, তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনি বলেছেন যে যেখানে মার্ডার করে বডিটা পড়া ছিল সেই জায়গায় মার্ডার হয়েছে কিনা সন্দেহ আছে, তার কারণ সেই প্রেসটাকে চেঞ্জ করা হতে পারে। এটা সিবিআই যিনি অ্যাডভোকেট তুষার মেহতা সুপ্রিম কোর্টে আজকে স্ট্যাটাস রিপোর্টে বলেছে। প্রশ্নটা হচ্ছে এইখানেই যে আজকে মুখ্যমন্ত্রী যিনি বলছেন উই ওয়ান্ট জাস্টিস, যিনি স্বাস্থ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, আজকে তো তাকে উত্তর দিতে হবে। যেরকম একটি জঘন্যতম ঘটনা ঘটলো, একজন ডাক্তার সে তার কর্মস্থলে যখন খুন হয়ে গেল, ধর্ষিতা হয়ে গেল, মুখ্যমন্ত্রী কেন এত তাড়াহুড়া করছিলেন? আপনারা জানেন এই যে যখন মারা যায় তারপরে আরজিকর মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার সেই পরিবারে ফোন করে জানায় যে আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে। 10:30টার সময় প্রথম এই খবর আসে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যে প্রশ্ন তুলেছে রাত্রিবেলা তার এফআইআর কেন করা হলো, এবং এফআইআর এ লেখা হলো অস্বাভাবিক মৃত্যু। মাননীয় তাপসদাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তারা প্রশ্ন তুলেছে যে একটি বডি যখন পড়ে আছে এবং সেই বডি থেকে এত আঘাত বাইরে থেকে দেখা যাচ্ছে, বিবস্ত্র ছিল, তারপরেও যে ডাক্তারবাবুরা দেখলেন বা যে পুলিশ অফিসার দেখলেন তারা কি করে ভাবলেন যে এটা একটা সুইসাইড হতে পারে, এটা একটা আনন্যাচারাল ডেথ হতে পারে? আপনারা এফআইআরটা সকাল 10:30টায় দেখলেন, রাত্রিবেলা কেন এফআইআর করলেন? তো খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো গত কদিন ধরে সংবাদ মাধ্যমে, সংবাদপত্রে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা বলছি এটা পশ্চিমবঙ্গে কোনো নতুন ঘটনা নয়। তার কারণ গত কয়েক বছরে আমাদের প্রায় 250 কর্মী খুন হয়েছে, এবং তার মধ্যে অনেকগুলো ঘটনায় এরকম দেখা গেছে যে আমাদের কর্মীকে খুন করে লাইট পোস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আমাদের কর্মীকে খুন করে কোথাও ঝুলিয়ে দেওয়া হয়েছে, পুলিশ বলেছে আত্মহত্যা করেছে। এবং তারপরে সেখানেও পুলিশ চেষ্টা করেছিল যত তাড়াতাড়ি সম্ভব সেই মৃতদেহকে পুড়িয়ে দেওয়ার জন্য, মৃতদেহ সৎকার করার জন্য। যেখানে আমরা প্রতিরোধ তৈরি করতে পেরেছি সেখানে আবার সেই মৃতদেহকে নেমে সিবিআই এর নির্দেশে বা হাইকোর্টের নির্দেশে সেখানে আবার পোস্টমর্টেম করা হয়েছে। কিন্তু দুঃখের হলেও এটা সত্যি যে আরজি করের যে নির্যাতিতা নির্ভয়া, আমরা তার বডিটাকে রাখতে পারিনি, যদিও চেষ্টা করেছিলেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল, আমাদের কলকাতার কাউন্সিলর সজল ঘোষ, কৌস্তব বাগচি। যখন এইভাবে পুলিশ জোর করে ডেড বডিকে শ্মশানে নিয়ে যাচ্ছিল, অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ তারা চেষ্টা করেছিল এই দাবি জানাতে যে ডেড বডি এখনই সৎকার না করে কিছুক্ষণ রাখা হোক, দরকার পড়লে আরেকবার পোস্টমর্টেম করা যাবে। কিন্তু তখন
অগ্নিমিত্রা পালকে কয়েকশো লুঙ্গি বাহিনী ঘিরে ধরেছিল, তাদেরকে এগোতে দেয়নি, পুলিশ এগোতে দেয়নি। পরে মাননীয় সুকান্তদা যখন সেই নির্যাতিতার পরিবারের বাড়িতে গেছিলেন, সুকান্তদা কালকে বলেছেন তার পরিবার বলেছে পুলিশ এত চাপ দিচ্ছিল, যত তাড়াতাড়ি সম্ভব সেই মৃতদেহকে দাহ করার জন্য আমরা কিছু করতে পারিনি। আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে এইখানে, আপনি তো বলছেন উই ওয়ান্ট জাস্টিস, আপনি তো জাস্টিস চাচ্ছেন, তাহলে এই ঘটনা ঘটার পরে কি এত তাড়াহুড়া ছিল যে মৃতদেহটাকে দাহ করে দিলেন? আপনার পুলিশ কেন দাহ করলো? মাননীয় মুখ্যমন্ত্রীও সেদিন বলেছেন যে সেখানে বিজেপির একজন নেত্রী তারা রাস্তা আগলে বসেছিল। হ্যাঁ, রাস্তা আগলে ছিল বিজেপির অগ্নিমিত্রা পাল, তার কারণ আমরা জানতাম যে আপনারা এই যে ডেড বডি দাহ করে দিচ্ছেন, আপনারা প্রমাণ নষ্ট করতে চাচ্ছেন, যাতে করে এই তদন্তের পরে যদি সিবিআই এর কাছে যায় বা অন্য কোনো এজেন্সির কাছে যায়, ডেড বডি না থাকলে দ্বিতীয়বার যদি পোস্টমর্টেম করা না যায় তাহলে তথ্য প্রমাণ পাওয়া মুশকিল আছে। আজকে ভাবুন, একটি মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজে 36 ঘন্টা একজন কর্মরত ছিল, একজন ডাক্তার, তার মৃতদেহ সেই মেডিকেল কলেজে পাওয়া গেল, তার পোস্টমর্টেম কারা করছে? সেই মেডিকেল কলেজের ডাক্তাররাই করছে। নিরপেক্ষতার স্বার্থে যদি অন্য কোনো মেডিকেল কলেজ বা অন্য কোনো জায়গা থেকে যদি পোস্টমর্টেম করা হতো তাহলে হয়তো তাও কিছু সুবিচার, ন্যায় বিচার পাওয়ার হয়তো প্রয়াস থাকতে পারত, কিন্তু সেই মেডিকেল কলেজে পোস্টমর্টেম করা হলো। আমাদের দেশের সংবিধান বলছে সন্ধ্যার পরে কোনো রকম পোস্টমর্টেম করা যায় না, কিন্তু এই নির্যাতিতার পোস্টমর্টেম সন্ধ্যার পরে হয়েছে। সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে সন্ধ্যার পরে পোস্টমর্টেম হলো। সেই পোস্টমর্টেম কারা করলো? আরজি করের ডাক্তার বাবুরা করলো। আমি সংবাদ মাধ্যমে দেখছিলাম যে এই যে পোস্টমর্টেম রিপোর্ট, সেই পোস্টমর্টেম রিপোর্টে অনেক বিশেষজ্ঞ বলছেন অনেক অসঙ্গতি আছে। অনেক অসঙ্গতি কেন আছে? তার কারণ যে প্লট সাজানো হচ্ছে, যে কথা বলা হচ্ছে যে সেমিনার হলে বডিটি পড়েছিল, প্রথমে তারা বলল সুইসাইড করেছে। প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম কে দেখেছিল বডিটি? পাওয়া যাচ্ছে না খুঁজে প্রথম বডিটি কে দেখেছিল। হোস্টেলের অ্যাসিস্ট্যান্ট সুপার সে বলল সুইসাইড করেছে, কিন্তু বডিটি প্রথম কে দেখেছে সেটা এখনো অবধি পুলিশও জিজ্ঞাসা করেনি। সিবিআই যখন তদন্ত করে জানতে যাচ্ছে দেখা যাচ্ছে কে প্রথম বডি দেখেছে সেটা পাওয়া যাচ্ছে না। অথচ গতকাল কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্ট যখন বলেছে যে আমাদের দেশের সংবিধান অনুযায়ী নির্যাতিতার পরিচয় প্রকাশ করা যায় না, নির্যাতিতার ছবি প্রকাশ করা যায় না, এই প্রশ্ন যখন সুপ্রিম কোর্ট তুলেছে তখন পশ্চিমবঙ্গ সরকার বলেছে যে ওইটা কারা করেছে আমরা জানি না, পুলিশ পৌঁছানোর আগে কেউ তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকতে পারে, সেটা কারা তুলেছে আমরা জানি না। পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে বলেছে। আমাদের প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশের কাছে, আপনাদের পৌঁছানোর আগে কারা সেখানে পৌঁছলো, কারা তার ছবি তুললো, কারা তারা সোশ্যাল মিডিয়ায় দিল, এটা দেখার দায়িত্ব আপনাদের নয়? এটা দেখার দায়িত্ব তো আপনাদের ছিল যে প্রথম সেই বডিটি ওখানে কে দেখেছে, কে ছবি তুললো। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ তার কোনো উত্তর দিচ্ছে না। আজকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করার জন্য এ রাজ্যের খ্যাতমান দুজন চিকিৎসককে লালবাজার ডেকে পাঠিয়েছিল নোটিশ দিয়ে, এবং তার বাইরেও আমাদের কিছু কর্মীকে, সাধারণ কিছু মানুষকে তারা অ্যারেস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করার জন্য। এবং এই যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, তাতে কি অভিযোগ? যে অনেক ক্ষেত্রে অভিযোগ করা হচ্ছে নির্যাতিতার পরিচয় সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে। কিন্তু আপনারা জানেন এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতার একটি প্রথম শ্রেণীর টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রথম তিনি নির্যাতিতার নাম বলেছিলেন। সেই টিভি যিনি অ্যাঙ্কার ছিলেন, টিভি চ্যানেল অ্যাঙ্কার ছিলেন, তিনি মুখ্যমন্ত্রীকে বলছেন দিদি এটা বলা যায় না, এই নামটি আরেকবার বলবেন না। কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার জন্য যাদেরকে নোটিশ করা হচ্ছে, নির্যাতিতার পরিচয় তারা প্রকাশ করা হয়েছে, সেই নোটিশ কেন মুখ্যমন্ত্রীর কাছে যাবে না? তার কারণ নির্যাতিতার পরিচয় সোশ্যাল মিডিয়ায় দিয়ে কেউ যদি অপরাধ করে থাকে তাহলে টিভি চ্যানেলে
ইন্টারভিউ দিয়ে মুখ্যমন্ত্রী যখন নির্যাতিতার নাম বলেন, তাহলে মুখ্যমন্ত্রীও সেই অপরাধ করেছেন, মুখ্যমন্ত্রী কিন্তু সেই নোটিশ পাননি। এবং তারপরে দ্বিতীয় ব্যক্তি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তিনি সাংবাদিকদের সামনে সেই নির্যাতিতার নাম বলেছেন। আজকে যে বিনীত গোয়েল ডক্টর সুকান্ত মজুমদারকে জেলে ভরতে পারে, আজকে যে বিনীত গোয়েল অগ্নিমিত্রা পালকে আটকে দিতে পারে, সেই বিনীত গোয়েল তাকে তো আজকে উত্তর দিতে হবে যে তিনি কি করে নির্যাতিতার নাম বলে দিলেন। আজকে সেই বিনীত গোয়েলকে তো উত্তর দিতে হবে যে আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য, নির্যাতিতার পরিচয় প্রকাশ করার জন্য কাউকে যদি আপনি অ্যারেস্ট করেন, তাহলে আপনি কেন জেলে যাবেন না, তার উত্তর তো দিতে হবে বিনীত গোয়েলকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই পশ্চিমবঙ্গে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তার নেতৃত্বে একদম প্রথম থেকে সমস্ত রকম তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলেছে। কেন তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে? যদি একটা ঘটনা ঘটে থাকে, যেই করে থাকুক সে অপরাধ করেছে, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর কাজ হচ্ছে অপরাধ যে করেছে তাকে শাস্তি দেওয়া, সে যাতে শাস্তি পায় তার ব্যবস্থা করা। তাহলে মুখ্যমন্ত্রী কি করে বলে দিলেন, প্রথম দিনই বলে দিলেন যে মেন অ্যাকিউজ ধরা পড়ে গেছে। মেন অ্যাকিউজ মানে আপনারা জানেন যে সঞ্জয় রায় বলে একজন সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ অ্যারেস্ট করেছে, এবং সেই সঞ্জয় রায় নাকি একা সে সেই নির্যাতিতাকে ধর্ষণ করেছে, তাকে গলা টিপে মেরেছে, তার মুখে চাপ দিয়েছে। একজন সঞ্জয় রায় নাকি পুরোটা করেছে, এবং মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে বলেছেন মেন অ্যাকিউজ ধরা পড়ে গেছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, আপনি কি করে জানলেন যে মেন অ্যাকিউজ ধরা পড়ে গেছে? তাহলে কি ঘটনাস্থলে আপনি ছিলেন, বা আপনার পুলিশ ছিল, বা আপনার এমন কেউ ছিল যারা দেখেছে সঞ্জয় রায় মেন অ্যাকিউজ? আপনি বলে দিলেন তদন্ত যখন চলছে মেন অ্যাকিউজ ধরা পড়ে গেছে। এবং তারপরে যেভাবে আমি বললাম দ্রুততার সাথে এই ডেড বডি সৎকার, প্রথমে তার পরিবারের উপর চাপ সৃষ্টি করা, সেই শ্মশানে স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিল, এবং তারপরে সেই পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়ার প্রলোভন। এবং আমি ধন্যবাদ জানাবো, আমি কৃতজ্ঞতা জানাবো সেই নির্যাতিতার পরিবারকে, যারা সমস্ত প্রলোভনের উপরে উঠে এই যে আমাদের বোন, তার প্রতি যে অন্যায় হয়েছে তার জাস্টিস চেয়ে আজকে রাস্তায় আছেন। মুখ্যমন্ত্রীর মুখের উপর বলে দিয়েছেন আমার মেয়েকে আমি পাবো না, কিন্তু ওই টাকার আমার দরকার নেই, আমি ন্যায় বিচার চাই। সেই প্রলোভনে যখন কাজ হয়নি তখন মুখ্যমন্ত্রী পুলিশের মাধ্যমে চাপ দিয়েছেন, এবং তারপরেও যখন জাগ্রত জনতা রাস্তায় নেমেছে আজকে তারা বাধ্য হচ্ছে পিছু হটতে। তাই মুখ্যমন্ত্রী আজকে মিছিল করছেন উই ওয়ান্ট জাস্টিস। আমরা বলতে চাই এই উইয়ের মধ্যে তৃণমূল কংগ্রেস দল হিসাবে তৃণমূল কংগ্রেস নেই, ওই উইয়ের মধ্যে মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে নেই। তারা নাটক করছে। আপনাদের সকলের কম বেশি অভিজ্ঞতা আছে, বাসে ট্রেনে যখন কোনো পকেটমার ধরা পড়ে, পাবলিক যখন সেই পকেটমারকে ধরে নেয়, তখন দেখবেন সেই ভিড়ের মধ্যে থেকে কেউ বেরিয়ে এসে সেই পকেট মারকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মানে ব্যাপারটা এমন দেখায় যে তারা হচ্ছে পাবলিক। এই তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী সেই পকেট মারদের বাঁচানোর মতো করে তারা রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিস বলে মানুষের যে আন্দোলন, সেই মানুষের আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এই উইয়ের মধ্যে মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে নেই, এই উইয়ের মধ্যে তৃণমূল কংগ্রেস দল হিসেবে নেই। এই উইয়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের নিচু স্তরে অনেক কর্মী থাকতে পারেন, এই উইয়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা থাকতে পারেন যারা বলছেন আমার বাড়িতেও মেয়ে আছে, তাই রাজনীতির উঠতে উঠে এটা প্রতিবাদ করার প্রয়োজন আছে বলে মনে করছি। আমরা তাদেরকে স্বাগত জানাই। কিন্তু ঝান্ডা নিয়ে তৃণমূল কংগ্রেস যদি বলে উই ওয়ান্ট জাস্টিস, মুখ্যমন্ত্রী যদি বলেন উই ওয়ান্ট জাস্টিস, আপনারা ধরে নেবেন ওই পকেটমারদেরকে বাঁচানোর জন্য যেভাবে পকেটমারের সঙ্গীরা তাদেরকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, মুখ্যমন্ত্রী এই রাজ্যে উই ওয়ান্ট জাস্টিস বলে সেই কাজ করছেন। আজকে এই আরজিকর মেডিকেল কলেজ নিয়ে বিভিন্ন রকম অভিযোগ আসছে, এবং আজকেও হাইকোর্টে একটি কেস উঠেছে। এই যে সন্দীপ ঘোষ, যিনি এখানকার প্রিন্সিপাল ছিলেন, সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অর্থনৈতিক কেলেঙ্কারি। অর্থনৈতিক কেলেঙ্কারি কি? এখান থেকে ডেড বডি বিক্রি হতো,
বেওয়ারিশ যে সমস্ত লাশ সেগুলো বিক্রি করতেন, এখান থেকে কিডনি পাচার হতো, কর্নিয়া পাচার হতো, এখানকার যে বর্জ্য পদার্থ সেটা বিক্রি করা হতো। যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদেরকে কাউকে 8 লক্ষ টাকা 10 লক্ষ টাকার বিনিময়ে পাস করানো হতো, যারা টাকা দিতে পারতো না তারা পাস করতে পারতো না। এইরকম অভিযোগ আসছে এবং ইডির তদন্ত হোক এইরকম একটি দাবি জানিয়ে এই কলেজের এক্স সুপার তিনি হাইকোর্টে গেছেন। আর আমরা দেখতে পেলাম এই অভিযোগ কোনো নতুন নয়। আজ থেকে 3 বছর আগে আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার চিঠি দিয়ে সমস্ত এই অভিযোগ করে জানিয়েছিলেন যে আমাদের কাছে এরকম আসছে খবর, আর.জি. কর মেডিকেল কলেজে এই জিনিসগুলো চলছে, আপনারা দেখুন। তারপরে দুবার আমাদের ডক্টর সেলের যারা নেতা আছেন তাদেরকে প্রেস কনফারেন্স করে সমস্ত অভিযোগ আমরা পাবলিকলি এনেছিলাম। মুখ্যমন্ত্রী যদি উই ওয়ান্ট জাস্টিস বলেন, মুখ্যমন্ত্রী যদি সততার প্রতীক হন, আমাদের রাজ্য সভাপতি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার যখন দায়িত্ব নিয়ে চিঠি নিয়ে যখন জানাচ্ছে আর.জি. কর মেডিকেল কলেজে সব হচ্ছে, আপনি তখন কেন আপনাদের সিট গঠন করলেন না? কেন আপনি তদন্ত করলেন না? কেন আপনি বসে থাকলেন? তার কারণ এই যে সঞ্জিত ঘোষের বাবাকে, সঞ্জিত ঘোষের কাকাকে, সঞ্জিত ঘোষের বাবার নাম সঞ্জিত ঘোষ কিনা বা রঞ্জিত ঘোষ কাকার নাম কিনা আমি জানি না, কিন্তু যে কোনো কারণেই হোক মুখ্যমন্ত্রীর একটা অদ্ভুত রকম দুর্বলতা এই একজন ব্যক্তির প্রতি আছে। এবং এই অদ্ভুত দুর্বলতার জন্য যে জিনিসটি হলো, একবার ভাবুন, একটি সরকারি মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজে সবাই চান্স পায় না, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে সেখানে মেধার ভিত্তিতে ভর্তি হয়, এবং সেই মেধা যখন পাস করতে যাচ্ছে, যাদের যোগ্যতা আছে তাদের বাবা মার যদি 8 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা না থাকে তারা পাস করে বেরোয়নি। যাদের বাবা মা কম মেধা থাকা সত্ত্বেও, পরীক্ষায় ফেল করা সত্ত্বেও যারা টাকা দিয়েছে তারা হয়তো পাস করে বেরিয়ে এসছে, তারাই আজকে বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালে আমার আপনার ট্রিটমেন্ট করছে। এটা কেবলমাত্র দুর্নীতি নয়, এটা হচ্ছে আমাদের জীবন নিয়ে চিনিমিনি খেলা। আর যাকে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এখানকার। তাই উই ওয়ান্ট জাস্টিস এই কথা বলার কোনো অধিকার মুখ্যমন্ত্রীর নেই। তাই যারা রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিস বলছেন তাদেরকে কেউ প্রতিবাদ করছেন না। আমরা যখন বিজেপি যখন উই ওয়ান্ট জাস্টিসের সাথে বলছি দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তখন আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। বন্ধুগণ, আপনাদের মনে রাখতে হবে এই একটি ঘটনা নয়, আজ থেকে প্রায় 12 বছর আগে এরকমই একটি ঘটনা ঘটেছিল। একজন নির্যাতিতা, সে এরকমই বর্ষার দিনে সে প্রাইভেট টিউশন পড়ে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল বাড়িতে যাবে বলে, মাঝখানে ফাঁকা জায়গায় কিছু দুষ্কৃতকারী তাকে টেনে হিঁচড়ে একটি বদ্ধ জায়গায় নিয়ে যায়, তাকে ধর্ষণ করে এবং তার যে উরু সেটা চিরে দেওয়া হয়। এরকম নৃশংস ঘটনা এই পশ্চিমবঙ্গে ঘটেছে। তখন এরকম অনেক আওয়াজ উঠেছিল, তখন আন্দোলন হয়েছিল। মুখ্যমন্ত্রী বলছে ফাস্ট ট্র্যাক এর মাধ্যমে আমরা বিচার দেব। সেই বিচার আমরা দেখতে পাচ্ছি যে আজকে যারা অভিযুক্ত হয়ে জেল খেটেছিল তারা আজকে জেলের বাইরে আছে। পশ্চিমবঙ্গের পুলিশ তাদের বাড়ি পাহারা দিচ্ছে। তার কারণ তারা হাইকোর্টে গেছে, হাইকোর্টের বিচারক বলেছেন যে যথেষ্ট তথ্য প্রমাণ দিতে পারেনি সিআইডি, সেই জন্য তাদেরকে মুক্ত করে দিয়েছে। আজকে তারা বাড়ির ভিতরে আছে আর তাদের বাড়ি পাহারা দিচ্ছে, জনরোষ থেকে বাঁচানোর জন্য তাদের বাড়ি পাহারা দিচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ। অথচ আমাদের নির্যাতিতাকে, আমার আপনার ঘরের মেয়েদেরকে তারা নিরাপত্তা দিতে পারছে না। এখন অনেকেই প্রশ্ন করছেন যে সারা ভারতবর্ষ জুড়েই তো এরকম ঘটনা ঘটে, তাহলে সারা ভারতবর্ষের মুখ্যমন্ত্রী আগে পদত্যাগ করছেন। হ্যাঁ, আমরাও একমত, সারা দেশের বিভিন্ন রাজ্যেই এরকম ঘটনা ঘটে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ধর্ষণ হওয়ার পরে যেভাবে ধর্ষিতার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন ধর্ষণ হওয়ার পরে বলেন তার একটা লাভ অ্যাফেয়ার থাকতে পারে, সে প্রেগনেন্ট থাকতে পারে, এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ভারতবর্ষের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী করেনি। তাই অন্য রাজ্যের ঘটনাটার সাথে পশ্চিমবঙ্গের যে ঘটনাগুলো ঘটছে তাকে এক জায়গায় তোলা যায় না, অন্তত মমতা ব্যানার্জিকে সামনে রেখে। আজকে নির্ভয়া কাণ্ড 2014 সালের ঘটনা, ইউপিএ
সরকারের সময় সেই ঘটনা ঘটেছিল, প্রচন্ড আন্দোলন হয়েছিল, আমরাও আন্দোলন করেছিলাম, সারা দেশের মানুষ আন্দোলন করেছিল। 2014-তে দিল্লিতে সরকার পরিবর্তন হয়, নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার তৈরি হয় এবং আমরা দেখতে পেয়েছি সেই নির্ভয়া কাণ্ডে যারা অভিযুক্ত তাদের মধ্যে একজন নাবালক ছিল। সেই আমাদের দেশের যে আইন ছিল সেই আইনে নাবালকের মৃত্যুদণ্ড দেওয়া যায় না, কিন্তু সেই নির্ভয়া কাণ্ডে সেই নাবালকের মৃত্যুদণ্ড হয়েছে, ভারতবর্ষের পার্লামেন্টে আইন সংশোধন হয়েছে, আজকে নির্ভয়া কাণ্ডে যারা অভিযুক্ত তাদের ফাঁসি হয়ে গেছে। কিন্তু সন্দেশখালী এবং এখানকার যে সমস্ত নির্ভয়া নির্যাতিত হয়ে দর্শিতা হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের আসামিদের, তাদের অভিযুক্তের শাস্তি তো দূরের কথা, তাদের বাড়ি পাহারা দিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। আর আজকে যে বিনীত গোয়েলকে নিয়ে প্রশ্ন উঠছে, আমরা কেন এই বিনীত গোয়েলকে নিয়ে প্রশ্ন তুলছি তার কারণ, আমি যে ঘটনাটির কথা বললাম এই ঘটনাটি সিআইডির হাতে ছিল এবং সিআইডির হয়ে তদন্তের লিডারশিপ দিচ্ছিলেন, টিম লিডার ছিলেন বিনীত গোয়েল। আজকে হাইকোর্ট যে কথা বলেছে যে যথেষ্ট তথ্য প্রমাণ দিতে পারেনি তার জন্য অভিযুক্তদের ছেড়ে দেওয়া হচ্ছে, তাই তথ্য প্রমাণ জোগাড় করার দায়িত্ব বিনীত গোয়েলের ছিল সিআইডি হেড হিসেবে। তিনি সেই তথ্য প্রমাণ জোগাড় করেননি বা তথ্য প্রমাণকে এমনভাবে লোপাট করেছেন যার জন্য সেই নির্যাতিতাকে যারা ধর্ষণ করেছিল তারা আজকে জেলের বাইরে আছে। ঠিক একইভাবে এই আরজিকর কাণ্ডে এই বিনীত গোয়েলকে সামনে রেখে এ রাজ্যের পুলিশ মন্ত্রী, এ রাজ্যের মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিলেন তথ্য প্রমাণ লোপাট করে সেই ডেড বডিকে যত তাড়াতাড়ি সম্ভব দাহ করে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি এখন আছে, তাই আমরা প্রথম দিন থেকে এই নির্যাতিতার পরিবার যাতে ন্যায় পায় তার জন্য আমাদের অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে আমরা সবাই রাস্তায় আছি। তাই যে চেষ্টা তারা করেছিল সেই চেষ্টা সফল করতে পারেনি। মুখ্যমন্ত্রী বলছিলেন 5 দিন সময় দিচ্ছি, বিনীত গোয়েলকে বলেছিল 5 দিন সময় দিচ্ছি। সেই বিনীত গোয়েলকে বলেছিলেন যে মেন একুশকে ধরা হয়ে গেছে, 5 দিন সময় দিচ্ছি, 5 দিনের মধ্যে যদি আর কিছু করতে না পারো আমি সিবিআই কে তুলে দেব। এই বিনীত গোয়েলের ট্র্যাক রেকর্ড থেকে এটা আমরা বলতেই পারি 5 দিন সময় দিয়েছিল মানে বিনীত গোয়েলকে সময় দিয়েছিলেন সমস্ত রকম তথ্য প্রমাণ লোপাট করার। আর সমস্ত রকম তথ্য প্রমাণ লোপাট করার পরে সিবিআই এর কাছে যদি সেই কেস যেত, সিবিআই সেখান থেকে কোনো রকম তথ্য প্রমাণ না থাকার জন্য তারা মেন অ্যাকিউজড যারা প্রকৃত দোষী তাদেরকে অ্যারেস্ট করতে পারতো না। যদি কাউকে অ্যারেস্ট করতো কোর্টে তাদেরকে প্রমাণ করা যেত না। আর মুখ্যমন্ত্রী দিন দিন করে নাচতে নাচতে বলতেন দেখো সিবিআই কিছু করতে পারলো না। এই যে ধূর্তামি, মুখ্যমন্ত্রীর এই যে পরিকল্পনা, মুখ্যমন্ত্রীর এই পরিকল্পনা ভেস্তে গেছে। কারণ মুখ্যমন্ত্রীর 5 দিন হওয়ার আগেই কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল কলকাতা পুলিশের কাছ থেকে এই যে কেস, এই কেস সিবিআই এর হাতে তুলে দিয়েছে। এখানে এক শ্রেণীর মানুষ, একটি বিশেষ রাজনৈতিক দল, তারা এই 84তে আবার নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছেন। 5 দিন তো হয়ে গেল, সিবিআই কি করলো? দিদিভাই মোদিভাই সেটিং হয়ে গেল। এটা কারা বলছেন? এ রাজ্যের বামপন্থীরা বলছেন। বামপন্থীরা টিভি চ্যানেলে চিৎকার করছেন, মীনাক্ষী মুখার্জি আরজি করে গিয়ে তারা খুব আন্দোলন করছেন। আমি তাদের সেই আন্দোলনকে খাটো করতে চাই না, কিন্তু বিনীত একটি উত্তর চাই তাদের কাছে। আজকে যারা ওই ওয়ান জাস্টিস বলছেন, 2002 সালে এই আরজিকর কলেজে ডক্টর সৌমিত্র বিশ্বাসের কাটা দেহ সুটকেসের মধ্যে পাওয়া গেছিল। সেদিন বামপন সরকার ছিল এখানে ক্ষমতায়। সেদিন আপনাদের উই ওয়ান জাস্টিস কোথায় গেছিল? সেই সৌমিত্র বিশ্বাসের পরিবার কি ন্যায় বিচার পেয়েছে? কেউ আজ অব্দি ন্যায় বিচার পায়নি। তাই যখন সামগ্রিকভাবে সমাজের একটি বড় অংশ ন্যায় বিচারের জন্য রাস্তায় আসছেন, তখন মানুষের এই যে প্রতিবাদ, এই প্রতিবাদকে বিভক্ত করার জন্য সিপিএম আবার ভাগ করার চেষ্টা করছেন। আজকে আপনারা জানেন 14 তারিখ রাত্রে যখন সারা ভারতবর্ষ এমনকি পৃথিবীর বিভিন্ন জায়গায় মহিলারা রাত জাগছিল, তখন হঠাৎ করে আমরা দেখতে পেলাম
টিভির পর্দায় ভেসে উঠলো, হঠাৎ করে একদল মানুষ তারা আরজি করের ভিতরে গিয়ে তারা ভাঙচুর করছে এবং একটি ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডে যারা ভাঙার চেষ্টা করছে সেখানে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর পতাকা আছে। হসপিটালে যারা ভাঙচুর করেছে তারা ডিওয়াইএফ এর কর্মী, আমি সে কথা বলছি না, কারা হসপিটাল ভাঙচুর করেছে তার তদন্ত হোক, কিন্তু আমি ডিওয়াইএফ এর কর্মীদের মীনাক্ষী মুখার্জিদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে অত রাতে আরজি কর মেডিকেল কলেজে আপনারা ব্যারিকেড ভাঙার পরিকল্পনা বা ব্যারিকেড করার প্রোগ্রাম রেখেছিলেন কেন? সারা দেশ জুড়ে, সারা জেলা জুড়ে, কলকাতা শহর জুড়ে তো আন্দোলন হচ্ছে, রাত জাগছিল, আমরাও জেগেছি, আমাদের মহিলা মোর্চার কর্মীরাও জেগেছে, আপনারা মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে সেই ব্যারিকেডটা ভাঙার চেষ্টা করছিলেন কেন? একটাই কারণে চেষ্টা করছিলেন, প্রচারে থাকতে হবে, বিজেপিকে টেক্কা দিতে হবে, মানুষ তাদেরকে শূন্য করে দিতে পারে, কিন্তু তারা মিডিয়ার মাধ্যমে থাকতে চায়। তার কারণ তৃণমূল বিরোধী ভোটকে যদি ভাগ করা যায়, তৃণমূল বিরোধী ভোটকে যদি ভাগ করে বিজেপির থেকে কিছুটা ভোট কেটে নেওয়া যায়, তাহলে তৃণমূল সুরক্ষিত থাকবে। আর এই অনুযায়ী প্রচার পেতে হবে বলেই অত রাতে মীনাক্ষী মুখার্জিদের নেতৃত্বে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছিল এবং শাসক দল সেই সুযোগ নিয়ে, আমি জানি না সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং ছিল কিনা, সেই সুযোগ নিয়ে সেই বেলগাছিয়ার কিছু দুষ্কৃতকারীকে ঢুকিয়ে সে ভাঙচুর করালো। আর এখন টিভি ডিবেটে হচ্ছে সেই দুষ্কৃতি, তৃণমূলের মুখপাত্ররা বলছেন ওখানে তো ডিওএফআই এর পতাকা ছিল, আর ডিওএফআই বলছে আমরা কেন আরজি কর ভাঙতে যাব। আমি সেই সিপিএম বন্ধুদের বলতে চাই, 34 বছর পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের দেখেছে। আমি সেই অনিতা দেওয়ান বাকি ঘটনাগুলোকে আজকে আনতে চাই না, তার কারণ এই 34 বছরে আপনাদের অপশাসন পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে বলেই 2011 সালে মমতা ব্যানার্জি বলেছিলেন আমি পরিবর্তন চাই, আমি একটা সুশাসন দেব। 34 বছরে সিপিএম এর এই অত্যাচারে অত্যাচারিত মানুষ মমতা ব্যানার্জির মধ্যে একটি আশা দেখতে পেয়েছিলেন, পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন করেছিলেন। পশ্চিমবঙ্গের মানুষ তো পরিবর্তন করেছিলেন এই কারণেই যে 34 বছরে যে অন্যায় হয়েছে সেই অন্যায়গুলো বন্ধ হবে, কিন্তু গত 12 বছরে 13 বছরে আমরা দেখতে পাচ্ছি সেই অন্যায় বন্ধ হয়নি, বরঞ্চ সেটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। তাই 2011 থেকে 2016, 2016 থেকে 2021 পশ্চিমবঙ্গের বিধানসভায়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রধান বিরোধী শক্তি ছিল সিপিএম এবং কংগ্রেস। 10 বছর পশ্চিমবঙ্গের মানুষ আপনাদেরকে সুযোগ দিয়েছিল এবং নারদা সারদা থেকে শুরু করে যতগুলো স্ক্যাম, যতগুলো বড় ধর্ষণের ঘটনা, সবগুলো আপনারা প্রধান বিরোধী দল ছিলেন। কিন্তু আজকে 2021 সালের পর থেকে পশ্চিমবঙ্গের মানুষ যখন বিজেপিকে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করার দায়িত্ব দিয়েছে, 2011 থেকে 2021 সাল আপনারা যেটা করতে পারেননি, 2021 সালের পর থেকে বিজেপি যখন এ রাজ্যের প্রধান বিরোধী দল হয়েছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার ভিতরে ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি কর্মীরা তাদের প্রাণের বিনিময় দিয়ে এই যে শক্তি, এই শক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। আর এই শক্তি যদি সংঘবদ্ধ হয় তাহলে আবার তৃণমূল কংগ্রেসের পরাজয় ঘটবে। লোকসভা নির্বাচনের পরে কিছু কিছু জায়গা থেকে প্রশ্ন তোলা শুরু হয়েছিল, তো 2026-এও কি মমতা ব্যানার্জিকে সরানো যাবে? যারা এই প্রশ্ন তুলছিলেন হতাশার সাথে, তারাই আজকে বলছেন 2025 সাল অবধি কি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন? এইটা হচ্ছে জনগণের মুড। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমাদের কর্মীরা যেমন খুন হচ্ছে, আরো কর্মী খুন হতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টিকে আপনারা যে দায়িত্ব দিয়েছেন, প্রধান বিরোধী দলের দায়িত্ব দিয়েছেন, আমরা সেই প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছি। কিন্তু প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করতে গিয়ে তৃণমূল বিরোধী ভোট বা তৃণমূল বিরোধী শক্তির মধ্যে যারা ভাঙন ঘটানোর চেষ্টা করছেন তাদেরকে প্রতিহত করতে পারেন আপনারা, যেমন করে গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে আপনাদের মতদানের মাধ্যমে এটা প্রমাণিত করে দিয়েছেন যে বাম শক্তি তারা এই তৃণমূলের বিকল্প হতে পারে না। যেভাবে বিজেপির হাত শক্ত করেছেন, আগামীতে যে সংঘর্ষ আসছে, আগামীতে যে আন্দোলন আসছে, আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে একবার বিজেপিকে সুযোগ দিন। কারণ স্বাধীনতার পরে আজ অবধি পশ্চিমবঙ্গে বিজেপির শাসন কাকে বলে আপনারা দেখেননি। তাই যখন তুলনা হয় সিপিএম এর 34 বছরের সাথে তৃণমূলের 12 বছরের তুলনা হয়, কিন্তু বিজেপিকে আপনারা সুযোগ দেননি। আমি আপনাদেরকে অনুরোধ করব, বিজেপির
এই যে আন্দোলন, রাস্তায় নেমে যারা আন্দোলন করছেন তাদেরকে সহযোগিতা করুন। আরেকটা বিষয় বলার চেষ্টা হচ্ছে, ওই রাজনীতির মধ্যে আমরা নেই। আমরা উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আমরা আন্দোলনে আছি, পতাকার নিচে আমরা নেই। যারা এই কথা বলছেন অত্যন্ত বিনয়ের সাথে আমি তাদের কাছে একটা প্রশ্ন বলতে চাই। দেখুন, ভারতবর্ষ একটি সাংবিধানিক রাষ্ট্র। আজকে যদি ভারতবর্ষের সাংবিধানিক রাষ্ট্র না হতো, তাহলে 1947 সালে পাকিস্তান যেমন স্বাধীন হয়েছিল, 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ঠিক একই সময়ে 47 সালে ভারতও স্বাধীন হয়েছে। কিন্তু 47 সাল থেকে আজ অবধি ভারতবর্ষে গণতন্ত্রে বিশ্বাস করে অধিকাংশ মানুষ বলেই প্রতি 5 বছর অন্তর নির্বাচন হয়েছে। নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছি। কিন্তু ভারতবর্ষের যদি গণতন্ত্র না থাকতো, তাহলে কিছুদিন আগে বাংলাদেশে যা অবস্থা হয়েছিল, এই পশ্চিমবঙ্গে গত 10 দিনে তা হয়ে যেতে পারত, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও হতে পারত। কিন্তু বিশেষ করে প্রধান বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। ভারতবর্ষের অধিকাংশ মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে। আর গণতন্ত্রের মাধ্যমে যদি সরকারকে পরিবর্তন করতে হয়, তাহলে দলীয় রাজনীতিতে আসতেই হবে। যে কোনো দলকে আপনাকে সমর্থন করতে হবে। আপনি রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিস করবেন আর ভোটের দিন ভোট দিতে যাবেন না। ভোটের দিন গিয়ে নোটাকে ভোট দিয়ে যাবেন। আর তৃণমূল বিরোধী ভোট, সিপিএম কিছুটা কাটবে, বিজেপি কিছুটা কাটবে, নোটা কিছুটা কাটবে। আপনারা ভোট দিতে যাবেন না বলে পঞ্চা কান কাটা কাঞ্চারা তারা আপনার এলাকার কাউন্সিলর হবে। আর যখন আপনার মেয়ে ধর্ষিতা হবেন, রাস্তায় নেমে বলবেন উই ওয়ান্ট জাস্টিস। কোনো লাভ হবে না। ভারতবর্ষের সংবিধানের মধ্যে থেকে, সাংবিধানিক ব্যবস্থার মধ্যে থেকে সাংবিধানিক পরিবর্তন করতে হবে। তাই নির্বাচনের মাধ্যমে মমতা ব্যানার্জিকে হারাতে হবে। আর নির্বাচনের মাধ্যমে হারাতে পারেন আপনারা আপনাদের একটা ভোটাধিকার প্রয়োগ করে। তাই আমি আবেদন জানাবো যে এই আন্দোলন ততদিন অবধি কমবে না যতদিন না এই রাজ্য থেকে আমরা যে দাবি করেছি, দাবি 1, দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মুখ্যমন্ত্রী যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভারতবর্ষের আইন ব্যবস্থার মাধ্যমে কি করে মুখ্যমন্ত্রীকে সরানো যায়, এ বিষয়ে প্রধান বিরোধী দল হিসেবে আমরা বিজেপি কর্মীরা রাস্তায় আছি। আপনারা আমাদের সাথে থাকুন, এই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। হ্যালো হ্যালো, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রাক্তন মন্ত্রী, আমাদের প্রদেশের সহ সভাপতি ডক্টর সুভাষ সরকার মহাশয়। উপস্থিত হয়েছেন আমাদের জিতেন্দ্র তেওয়ারিদা। উপস্থিত হয়েছেন ডক্টর অর্চনা মজুমদার। এবারে প্রদেশের মহিলা মোর্চার কালচারাল সেল দেবারতী দি এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছে শুভ্র মজুমদার, দিব্যেন্দু বোস, রাজীব সিনহা, শুভজিৎ দত্তগুপ্ত সাংস্কৃতিক সেলের। আমি দেবারতী দিকে অনুরোধ করব, আমাদের সাংস্কৃতিক, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট নেতা তাপস রায় মহাশয়, প্রাক্তন বিধায়ক, তিনিও সকাল থেকেই উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রকাশ চন্দ্র অধিকারী, প্রদেশের অন্যতম নেতা। অরুণ হাজরা, তিনি উপস্থিত আছেন। উপস্থিত আছেন কৌশিক রায়, উপস্থিত আছেন বিপ্লব মিত্র, নির্মল সন্ন্যাসী, আমাদের প্রসেনজিৎ ঘোষ ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক। আমাদের দেবারতী দিকে অনুরোধ করব, আমাদের এই অবস্থান বিক্ষোভের মঞ্চে এতক্ষণ বক্তব্য রাখলেন আমাদের প্রদেশের অন্যতম নেতা প্রণয় রায়,
প্রণয়দাকে অভিনন্দন জানাই। খুব সুন্দরভাবে প্রণয়দা টিভিতে যেভাবে ব্যাখ্যা করেন, মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির কথাগুলোকে তুলে ধরেন, এখানে সংক্ষেপে উনি সেই কথাগুলো তুলে ধরেছেন। প্রণয়দাকে অভিনন্দন জানাই। অনুরোধ করব মঞ্চে কেউ দাঁড়াবেন না। দিদি, আপনি আপনার সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটা শুরু করবেন। শুভ্র, সহযোগিতা করবি। প্রতাপ দা উপস্থিত আছেন, আমাদের অন্যতম নেতা, সম্মানীয় নেতা প্রতাপ ব্যানার্জি দা, খগেন মুর্মু আমাদের সাংসদ, বাপিদা, বাপি মিত্র, আমাদের শঙ্কর চ্যাটার্জি, তিনি উপস্থিত আছেন এই মঞ্চে। কমল জৈন, তিনি উপস্থিত আছেন। আমি দেবারতী দিকে বলবো, পাশে আমরা কেউ দাঁড়াবো না। দেবারতী দি, আপনি আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করবেন। নমস্কার। এটা কি ভালো? বেশি ভালো? নমস্কার। আজ রাজ্যের যেরকম অবস্থা, আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলে গেলেন, সে সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। মঞ্চে যারা উপস্থিত আছেন সকলেই আমার শ্রদ্ধেয়, আমার থেকে অনেক বড় গুরুজন, তাদের আমার প্রণাম। সামনে যারা রয়েছেন উপস্থিত সকলকে আমার ভালোবাসা এবং শ্রদ্ধা, এবং পথ চলতি সকলকে আমার ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি এই রাজ্যেরই ঘটনাবলী নিয়ে, বর্তমান পরিস্থিতি নিয়ে আমারই লেখা প্রচলিত সুরে একটি গান। রাজ্যটাকে ভেবেছো কি বাপের জমিদারি, জ্বালিয়ে খাচ্ছ 13 বছর অসহ্য তুমি নারী। রাজ্যটাকে ভেবেছো কি বাপের জমিদারি, জ্বালিয়ে খাচ্ছ 13 বছর অসহ্য তুমি নারী। মনে করো রাজ্যটাকে সারা জীবন লুটে খাবে, তুমি চলে গেলে তোমার গদিটাকে ভাইপো পাবে। মনে করো রাজ্যটাকে সারা জীবন লুটে খাবে, তুমি চলে গেলে তোমার গদিটাকে ভাইপো পাবে। পুরবে না গো তোমার মনস্কাম, ও বাছারাম অন্যায় আর সইতে নাহি পারি। ও বাছারাম অন্যায় আর সইতে নাহি পারি। রাজ্যটাকে ভেবেছো কি বাপের জমিদারি, জ্বালিয়ে খাচ্ছ 13 বছর অসহ্য তুমি নারী। মনে করো রাজ্যটাকে সারা জীবন লুটে খাবে, মনে করো রাজ্যটাকে গোষ্ঠী সমেত লুটে খাবে। তুমি চলে গেলে তোমার গদিটাকে ভাইপো পাবে। পুরবে না গো তোমার মনস্কাম, ও বাছারাম অন্যায় আর সইতে নাহি পারি। ও বাছারাম অন্যায় আর সইতে নাহি পারি। ভেবেছো কি বাঙালিরা ভীষণ বোকা হাদা, চুরি করে পাচ্ছ যে ভোট বানাচ্ছ খুব গাধা। ভেবেছো কি বাঙালিরা ভীষণ বোকা হাদা, চুরি করে পাচ্ছ যে খুব বানাচ্ছ খুব গাধা। জেনে রেখো আমরা সবাই খুবই তোমায় বুঝতে পারি, তোমার মুখে মিথ্যা কথা বেরিয়ে পড়ে সারি সারি। জেনে রেখো আমরা সবাই খুবই তোমায় বুঝতে পারি, তোমার মুখে মিথ্যা কথা বেরিয়ে পড়ে সারি সারি। পুরবে না গো তোমার মনস্কাম, ও বাছারাম অন্যায় আর সইতে নারী পারি। ও বাছারাম অন্যায় আর সইতে নারী পারি। যখন সারা রাজ্য জুড়ে অনেক অনেক শোক, কন্যাশ্রী উৎসবেতে নাচাও কিছু লোক। যখন সারা শহর নগর রাজ্য জুড়ে শোক, কন্যাশ্রী উৎসবেতে নাচাও কিছু লোক। কালো এক দুঃখের দিনে আলোয় আলো তিলোত্তমা, কালো এক দুঃখের দিনে আলোয় আলো তিলোত্তমা।
ষড়যন্ত্র করে তুমি দুষ্কৃতীদের করলে জমা, ষড়যন্ত্র করে তুমি দুষ্কৃতীদের করলে জমা, তুমি উল্টে হলে বদনাম, দুষ্কৃতীদের করলে বদনাম, তুমি উলে বদনাম। ও বাছারাম পুরলো না যে তোমার মনস্কাম, ও বাছারাম পুরলো না যে তোমার মনস্কাম। চারিদিকে তোমার রাজ্যে নারী নির্যাতিতা, তোমার কাছে ভীষণ তুচ্ছ সকল ধর্ষিতা। চারিদিকে তোমার রাজ্যে নারী নির্যাতিতা, তোমার কাছে ভীষণ তুচ্ছ সকল ধর্ষিতা। হাঁসখালি কাকদ্বীপ অভয়ারা ঠিকই বিচার পাবে, ভগবান জনগণের মধ্যে রুখে দাঁড়াবে। হাঁসখালি কাকদ্বীপ অভয়ারা ঠিকই বিচার পাবে, ভগবান জনগণের মধ্যে রুখে দাঁড়াবে। পড়বে না গো তোমার মনস্কাম, ও বাছারাম আমাদের ভয় দেখিয়ে হবে না গো কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হবে না গো কাম। রাজ্যটাকে ভেবেছ কি বাপের জমিদারি, জ্বালিয়ে খাচ্ছ 13 বছর অসহ্য তুমি নারী। মনে করো রাজ্যটাকে সারা জীবন লুটে খাবে, তুমি চলে গেলে তোমার গদিটাকে ভাইপো পাবে। ব্যর্থ হবে তোমার মনস্কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হবে না গো কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হবে না গো কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হবে না গো কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হবে না গো কাম। আর একটা না একাই আছি, কেউ যদি চায় আমার সাথে করতে খাতা দেখে করতে পারে। আরো গান আছে, করবে আরো গান আছে আমার লেখা, এই ধরনের গান আরো আছে, এরকম ধরনের গান আমার আছে, আমারই লেখা। চলো এসো একটু দেখে দেখে গাইবে প্রচলিত সুরে, এসো এসো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ছাতা ধরো রে দেওরা জানো, আপনি এক লাইন বলবেন। আচ্ছা ঠিক আছে, মাঝখানে আমি দাঁড়াচ্ছি, আর একটা মাইক চাই। আপনি লাইনটা বলবেন, আমরা ওই আচ্ছা একটু ধরো, আমি গানটা বার করি। আরে এটা ডিস্টার্ব করছে না, নিন। হ্যাঁ আমি একবার গাইবো, তোমরা সবাই গাইবে। একটু এটা কালকে লিখেছি তো, একটু দেখতে হয়তো অসুবিধা হবে। ঠিক আছে, নামগুলো আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর প্রফেসর নিমাই নাগ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের টিচার সেলের প্রদেশের অন্যতম নেতৃত্ব উদয় ব্যানার্জি, শ্যামল কুমার দে। আমরা ওনারা উৎসাহিত করবার জন্য এসছেন, তাই আমরা বলি উদয়দা এবং শ্যামলদা আপনারা একটু মঞ্চে আসবেন। শ্যামাপদ মণ্ডলদা আমাদের রাজ্যের অন্যতম সহসভাপতি, তিনি উপস্থিত আছেন শ্রদ্ধেয় প্রাক্তন মন্ত্রী ডক্টর সুভাষ সরকার মহাশয়, উপস্থিত আছেন খগেন মুর্মুদা, সাংসদ খগেন মুর্মু, তমগ্ন ঘোষ এই জেলার সম্মানীয় সভাপতি, আমাদের দেবাশিস পাইন্দা উপস্থিত আছেন, প্রতাপ ব্যানার্জি রাজ্যের অন্যতম প্রদেশের নেতৃত্ব আছেন, প্রণয় দাস সহ একজাক নেতৃত্ব। আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচির কাজ চলছে, আছে তাপস রায় আমাদের দলের
অন্যতম নেতৃত্ব আছেন অরিত্র চ্যাটার্জি, ট্রেড ইউনিয়ন রিলেশন সেলের কো কনভেনার। আমরা আমাদের কাজ এগিয়ে নিয়ে চলেছি। আমাদের সাংস্কৃতিক কনভেনারের পক্ষ থেকে, সাংস্কৃতিক মোর্চার পক্ষ থেকে, মহিলা মোর্চা সাংস্কৃতিক ফ্রন্টের পক্ষ থেকে আমি দেবারিত দিকে এই মাইক্রোফোন দিচ্ছি। তোমাদের নাম? অনিমা সিং, নিশমা সিং। নিশমা সিং। আমার সাথে আরো দুজন সহযোগী আছেন। আমি দেবারতী মিত্র, মহিলা মোর্চার কনভেনার রাজ্যের, আর আমার সাথে রয়েছে অনিমা সিং এবং মিশমা সিং। আমি যে গানটি গাইছি সেটা গতকাল লিখেছি, আর সুর আবার প্রচলিত সুর এই কারণে দিই কেননা আপনাদের শুনতে ভালো লাগবে, একটু চেনা চেনা হবে, কমন সুর ভালো লাগবে তাই। এবার ভাগো গো পিসিমা, এমন সুন্দর রাজ্যটাকে আর গিল না। এবার ভাগো গো পিসিমা, এমন সুন্দর রাজ্যটাকে আর গিল না। এবার ভাগো গো পিসিমা, এমন সুন্দর রাজ্যটাকে আর গিল না। এবার ভাগো গো পিসিমা, এমন সুন্দর রাজ্যটাকে আর গিল না। কয়লা গরু বালি রেশন আর খেও না, কয়লা গরু বালি রেশন আর খেও না। কয়লা গরু বালি রেশন আর খেও না। এমন সুন্দর রাজ্যটাকে আর গিল না, এমন সুন্দর রাজ্যটাকে আর গিল না। এবার ভাগো গো পিসিমা, এমন সুন্দর রাজ্যটাকে আর গিল না। এবার ভাগো গো পিসিমা, এমন সুন্দর রাজ্যটাকে আর গিল না। এবার ভাগো গো রানীমা, এমন সুন্দর রাজ্যটাকে আর গিল না। এবার ভাগো গো রানীমা, এমন সুন্দর রাজ্যটাকে আর গিল না। তুমি গদি না ছাড়লে মানুষ শান্তি পাবে না, তুমি গদি না ছাড়লে মানুষ শান্তি পাবে না। অসহায় বেকারদের চাকরি যাবে না, অসহায় বেকারদের চাকরি যাবে না। তুমি গদি না ছাড়লে শান্তি পাবো না, তুমি গদি না ছাড়লে শান্তি পাবো না। অসহায় বেকারদের চাকরি যাবে না, অসহায় বেকারদের চাকরি যাবে না। এবার ভাগো গো পিসিমা, এমন সুন্দর রাজ্যটাকে আর গিল না। এবার ভাগো গো পিসিমা, এবার সুন্দর রাজ্যটাকে আর গিল না। তুমি না চলে গেলে ধর্ষণ বন্ধ হবে না, তুমি না চলে গেলে ধর্ষণ বন্ধ হবে না। দুষ্টু ভাইদের জ্বর সর্দি আর হবে না, দুষ্টু ভাইদের জ্বর সর্দি আর হবে না। এবার ভাগো গো দিদি ভাই, এমন সুন্দর রাজ্যটাকে আর গিল না। এবার ভাগো গো দিদি ভাই, এবার সুন্দর রাজ্যটাকে আর গিল না। পুলিশকে গোলাম কেন করলে বলো না, পুলিশকে গোলাম কেন করলে বলো না। নির্যাতিতার বাড়ির সাথে করলে চলো না, নির্যাতিতার বাড়ির সাথে করলে চলো না। পুলিশকে গোলাম কেন করলে বলো না, পুলিশকে গোলাম কেন করলে বলো না। নির্যাতিতার বাড়ির সাথে করলে চলো না, নির্যাতিতার বাড়ির সাথে করলে চলো না। এবার ভাগো গো দিদিমা, এমন সুন্দর রাজ্যটাকে আর গিল না। এবার ভাগো ও দিদিমা, এবার সুন্দর রাজ্যটাকে আর গিল না। এবার ভাগো ও দিদিমা, এবার
সুন্দর রাজ্যটাকে আর গিল না, এবার ভাগো ও দিদিমা, এবার সুন্দর রাজ্যকে আর গিল না, এবার ভাগো ও দিদিমা, এবার সুন্দর রাজ্যকে আর গিল না, এবার ভাগো ও দিদিমা, এবার সুন্দর রাজ্যকে আর গিল না, এবার ভাগো ও দিদিমা, এমন সুন্দর রাজ্যটাকে আর গিল না, এমন সুন্দর রাজ্যটাকে আর গিল না, এমন সুন্দর রাজ্যটাকে আর গিল না। জয় হিন্দ, বন্দে মাতরম। আমাদের দেবারতীদি এবং তার সাথে যারা সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে সঙ্গীত পরিবেশন করলেন তাদের সবাইকে অভিনন্দন জানাই। আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন সম্মানীয় নারায়ণ চক্রবর্তী মহাশয়, উনি পদ্মশ্রী প্রাপক। আমি নারায়ণ চক্রবর্তী মহাশয় সম্মানীয়, উনি আজ সকালে এই মঞ্চে উপস্থিত হয়েছেন এই প্রতিবাদে সামিল হবার জন্য। আমি নারায়ণচন্দ্র মহাশয়কে অনুরোধ করব তার মূল্যবান কথা আমাদের সামনে রাখবার জন্য। ধন্যবাদ। আমি এই মঞ্চে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এসেছি, কারণ আমার যে পদ্ম অ্যাওয়ার্ড সেটা মেডিকেল সায়েন্সে আমার রিসার্চের জন্য। এবং দেখুন, পশ্চিমবঙ্গে যে ঘটনার জাস্টিস চেয়ে আমরা আজ এখানে নেমেছি, সেই জায়গায় দাঁড়িয়ে কতগুলো কথা, অনেকেই অনেক কথা বলেছেন, আপনারা শুনেছেন, যে কথাগুলো অত্যন্ত মূল্যবান এই কেসের ক্ষেত্রে বোধহয় এখনো সেভাবে আসেনি। সেরকম কয়েকটা বিষয় আমি এখানে রাখছি আপনাদের বিচারের জন্য, সাধারণ মানুষের বিচারের জন্য। প্রথম বলি যে অভয়া কাণ্ডে আরজি করে যা ঘটেছে, যে একজন মহিলা ডাক্তার তার কর্মস্থলে ডিউটিরত অবস্থায় ধর্ষিত হয়ে খুন হলেন, এবং তারপরে কেমন অদ্ভুত ভাবে পশ্চিমবঙ্গের প্রশাসন, যেটা আজকের সুপ্রিম কোর্টে মাননীয় বিচারক পাটদিওয়ালা যে মন্তব্যগুলো করেছেন তাতেই পরিষ্কার হয়ে গেছে, এখন কিন্তু কোনো শাক দিয়ে মাছ ঢাকার জায়গা নেই। প্রথমে বলি, এ ঘটনা সারা পৃথিবীতে কোথাও হয়নি। যারা রাজনৈতিক ধান্দা করতে চায়, পারিবারিক ধান্দা করতে চায়, ভারতবর্ষকে ভাঙতে চায়, সেরকম ইন্ডিপেন্ডেন্ট জোটের কিছু লোকজন হয়তো এখন প্রশ্ন তুলছে, তার মধ্যে ভাইপো, মানে স্বনামধন্য ভাইপো আছেন, যে ভারতবর্ষে কত এরকম কেস কখন ঘটেছে, পৃথিবীতে কত ঘটেছে, গ্যালাক্সিতে কত ঘটেছে। প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা হচ্ছে যে এই রকম একটি ঘটনা একজন ডাক্তার ডিউটিরত অবস্থায় তার কর্মস্থলে মানুষের সেবা করার জন্য উপস্থিত থাকা অবস্থায় খুন হলেন, এবং সরকার দায়িত্ব নিয়ে তার সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টা করলেন, যেটা আজকের আগে তো অনেকবারই হয়েছে, বিভিন্ন চ্যানেলে আমরা বলেছি, আপনারা অনেকেই শুনেছেন। কিন্তু আজকে মাননীয় বিচারপতি পাটদিওয়ালার মন্তব্যে প্রথম যে আমাদের এখানে উই ওয়ান্ট জাস্টিস, আমরা এইটা চাইছি বলে মমতা তারা কিন্তু সেই জাস্টিস যাতে ডিনাইড হয়
তার জন্য একটা অদ্ভুত খেলা শুরু করলো। যারা এক সময় ভোটের সময় নো ভোট টু বিজেপি এবং এই মাননীয়া অনুপ্রেরণা দিদিমণি নাকি তাদের লেসার অ্যাভিল বলে শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়ে গেল, তারাও উই ওয়ান্ট জাস্টিস বলতে নেমেছে। আমার বয়সে আমি যেটা দেখেছি, সেই 1965 সালের খাদ্য আন্দোলনের সময় থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি আমি প্রত্যক্ষ করেছি। এখানে একটা কথা বলতে পারি যে বাঙালি কিন্তু তার জাতীয় উৎসব, জাতীয় পুজো হচ্ছে দুর্গাপুজো। শ্রী রামচন্দ্র যার সূচনা করেছিলেন অকাল বোধনের মধ্যে দিয়ে, আজকেও বাঙালির সেই পুজো চলছে এবং তার মধ্যে দিয়ে মাতৃবন্দনা। এবং আমাদের দেখুন, বাঙালি যেসব পুজো আর্চা করে তার মধ্যে দেবী পুজোর সংখ্যাই কিন্তু বেশি। মেয়েরা আমাদের কাছে দেবীর মতো। আমাদের ধর্মীয় অনুশাসন মেনে অয়েডিপাস সিনড্রোম বা বোন কখন বউ হয়ে গেল সেই সব চিন্তা ভাবনা বা তার জন্য কোনো ধর্মীয় ব্যাখ্যার প্রয়োজন হয় না। আমরা মেয়েদের মা, মেয়ে, নাতনি এভাবেই দেখি। তো সেখানে একটা কথা বলি যে আজকে যে কথা উঠেছে সুপ্রিম কোর্টে, পশ্চিমবঙ্গ সরকার বলছে তারা নাটক করছে যে আমরা উই ওয়ান্ট জাস্টিস। হোয়াট জাস্টিস ইউ ওয়ান্ট? প্রথম কথা বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বললেন যে আমাদের নাকি এখানে একজন অপরাধীকে ধরে ফেলেছে, সেই অপরাধীর ফাঁসি চাই 5 দিনের মধ্যে। তিনি বোধহয় কোনো আরবীয় আইনের কথা বলেছিলেন যেখানে তাকে ফাঁসি দিতে হবে, মেরে ফেলতে হবে। তারপরে তিনি বললেন 5 দিন না 7 দিন বাদে